দুদিনের রিমান্ডে চিত্রনায়িকা পরিমণি ও সহযোগী দীপু। ৬টি গাড়ি জব্দ, খোঁজ নেওয়া হচ্ছে সম্পত্তির। তালিকা হচ্ছে না পরীর বাসায় যাতায়াতকারীদের। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে কাল থেকে পদ্মা সেতুর নিচ দিয়ে চলবে না ভারী যানবাহী ফেরি। আপাতত ঘাট সরানোর পরিকল্পনা নেই, জানালেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। বিমান বাহিনীর হেলিকপ্টারে পার্বত্য জেলায় পৌঁছে যাচ্ছে টিকা। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ভ্যাকসিন দেওয়া শুরু। করোনায় মৃত্যুর মিছিলে আরও প্রায় ১৫০ প্রাণ। খবর দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে ডেঙ্গু রোগীর বাসায় ছিটানো হবে ওষুধ। নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বানে রাজধানীতে শেষ হলো ডেঙ্গু নিয়ন্ত্রণের ৭ দিনের ক্যাম্পেইন। এবং কখনো প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, কখনো সময় মিডিয়া লিমিটেডের জয়েন্ট ডিরেক্টর সেজে জালিয়াতি। চাকরি বাণিজ্য করে হাতিয়ে নিয়েছে টাকা। গাজীপুর থেকে গ্রেফতার। সময় সংবাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন চিত্রনায়িকা পরিমণি। চিৎকার করে বললেন তাকে ফাঁসানো হয়েছে। পরীর আইনজীবীর অভিযোগ, এ কদিনে তাকে পোশাক পরিবর্তন করার সুযোগ দেয়া হয়নি, দেখা করতে দেয়া হয়নি বৃদ্ধ নানার সঙ্গেও। রাষ্ট্রপক্ষ বলছে সহানুভূতি পেতেই সব করছেন পরী। মঞ্জুর হয়েছে ২ দিনের রিমান্ড। মাদক মামলায় ফের ২ দিনের রিমান্ড আদেশের পর আদালত থেকে বের করার সময় চিৎকার করে পরিমণি বলেন তাকে ফাঁসানো হয়েছে। এর আগে রিমান্ড শুনানিতে কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়েন পরী। জনাকীর্ণ আদালতে শুরু হয় শুনানি। আদালত তাকে ও তার সহযোগী দীপুর ২ দিন করে জিজ্ঞাসাবাদে পাঠান আদালত। ডিবি থেকে সিআইডিতে বদলি হয়েছে তদন্তের জন্য, অথচ সেখানে তাকে আগে ভালোভাবে জিজ্ঞাসা করা দরকার। এই যে মাদক, তারপরে ভয়ঙ্কর মাদক যে তার কাছ বাসার থেকে উদ্ধার করা হয়েছে, এই মাদকের উৎস কোথায় সেটা অবশ্যই জানা দরকার, উদ্ঘাটন হওয়া দরকার। তাকে ধৃত করার পর থেকে সর্বমোট ১২২ ঘন্টা সে পুলিশ কাস্টডিতে ছিল। তারপরেও তাদের জিজ্ঞাসাবাদ শেষ হয় নাই। আমরা কোর্টকে বলেছি যে সে যেন ভারতের চন্দ্রাবতীর মতো প্রতিহিংসার শিকার না হয়, সে যেন তার যে মেধা, তার যে একজন নায়িক হিসেবে তার যে উত্থান, সেইটা যেন কোনোভাবে বিনষ্ট না হয়। পরিমণির আইনজীবীর দাবি, রিমান্ডে অমানবিক আচরণ করা হয়েছে তার সঙ্গে, এক কাপড়ে আনা হয়েছে আদালতে। এই অভিযোগ নাকচ করেছেন রাষ্ট্রপক্ষ। উনি শুধু কান্নাকাটি করেছে এবং উনি ন্যায় বিচার চেয়েছে দেখা করার জন্য, তাকে প্রয়োজনীয় প্রত্যাদি তার কাপড় চোপড় দেওয়ার জন্য তারা সেটা পারে নাই। সে আসলে এক কাপড়ে আছে বলে আমাদেরকে জানিয়েছে, আমরা তাই বলেছি। তার অন্যান্য সহযোগীরা তারা কিন্তু কাপড় চেঞ্জ করে আসছে এবং সে ইচ্ছাকৃতভাবে তা সে একই কাপড় বারবার পরে আসছে আদালতের দৃষ্টি আকর্ষণ করার জন্য। এটা একটা, আমি মনে করি যে একটা আদালতের সিম্প্যাথি ড্র করার জন্য। পরীকে দেখতে আদালতে ছিলেন শতবর্ষী নানা। তার সঙ্গে দেখা করার অনুমতি চাইলেও আদালত তা নাকচ করে দেন। নিজের জন্য জীবনে সে কিছু করে না, সব মানুষের জন্য দান করতে আসছে। আর এখন পরিস্থিতির শিকার হয়ে গেছে। খালি বোতল ছিল, এত কি মাদকের বোতল না কি এত জানি না। এদিন চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজের মাদক ও পর্নোগ্রাফির মামলায় ৬ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। তার সহযোগী সবুজকে পাঠানো হয়েছে ৪ দিনের রিমান্ডে। কথিত মডেল মৌয়ের মঞ্জুর হয়েছে ২ দিনের রিমান্ড। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পরিমণির বাসায় যাতায়াতকারীদের কোনো তালিকা হচ্ছে না, কাউকে গ্রেফতারও করা হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম। সকালে ডিএমপি সদর দফতরে কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, এসবকে পুঁজি করে বিভিন্নভাবে চাঁদাবাজি করছে একটি গোষ্ঠী। ভুক্তভোগীরা এসব চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চিত্রনায়িকা পরিমণি কথিত মডেল মৌ ও পিয়াসাকে গ্রেফতারের পর রিমান্ডে তাদের বাসায় যাতায়াত ছিল এমন অনেকের নাম পাওয়ার কথা জানিয়েছিল সিআইডি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তাদের তালিকা করছে পুলিশ। আর এই গুজবের ফায়দা নিতে শুরু করে একটি চক্র। বিষয়টিকে কেন্দ্র করে একটি গোষ্ঠী চাঁদাবাজি করছে বলে তথ্য পাওয়ার দাবি পুলিশের। এ অবস্থায় মঙ্গলবার দুপুরে গণমাধ্যমের মুখোমুখি হন ডিএমপি কমিশনার। জানান, পরিমণির বাসায় যাতায়াত ছিল এমন কারো তালিকা হচ্ছে না। চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান ঢাকা মহানগর পুলিশ প্রধান। মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে এবং একাধিক ব্যক্তি
বিভিন্ন জায়গায় আমাদের কাছে, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছেও অভিযোগ করেছেন যে তার কাছে চাঁদা চাওয়া হচ্ছে, যে আপনি যদি আমাকে এই পরিমাণ অর্থ না দেন তাহলে আমাদের কাছে আপনার বিরুদ্ধে যে তথ্য আছে সেটা দিয়ে নিউজ করে দেবো। চিত্রনায়িকা পরিমণির সঙ্গে পুলিশ কর্মকর্তা সাকলাইনের সম্পর্কের বিষয়টি পুলিশের জন্য বিব্রতকর জানিয়ে কমিশনার বলেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সাকলাইনের সাথে পরিমণির এই মামলার কোনো সম্পর্ক নাই, কোনো মামলার সাথে সম্পর্ক নাই। একজন বিসিএস এর ক্যাডার অফিসার এই ধরনের একটা অনৈতিক সম্পর্কে জড়াবে, এটি কখনোই প্রত্যাশিত না, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কমিশনার বলেন কারো সঙ্গে সম্পর্ক থাকা বেআইনি নয়, যতক্ষণ পর্যন্ত বিষয়টি নিয়ে কেউ অভিযোগ কিংবা মামলা না করেন। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। চিত্রনায়িকা পরিমণি সহ অন্যান্যদের 6টি গাড়ি জব্দ করা হয়েছে। মাদক মামলার পাশাপাশি তাদের সম্পত্তির খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিআইডির প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান। বিকেলে সিআইডি কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি একথা জানান। ইললিগাল জিনিস কোথা থেকে আসলো, কারা আনলো, কিভাবে আসলো, কে পয়সা দিল, এটা সোর্স কোথায়, এই জিনিসগুলি আমাদের জানার প্রয়োজন আছে। আমরা এনকোয়ারি করছি। এই পর্যন্ত 6টা গাড়ি আমরা যে সিজ করেছি, আমরা এগুলো আবার বিআরটি এর কাছ থেকে আমরা দিচ্ছি কার নামে আছে, যদি থাকে তাহলে সে কোথা থেকে আসলো, সেগুলো আবার প্রপারলি আনা হয়েছে কিনা সেই জিনিসগুলো আমরা ভেরিফাই করব। তদন্ত শেষ করে এগুলি শেষ করেই আমাদের তদন্তটা শেষ করতে হবে। বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই অভিযুক্তরা নানাভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশেষ করে আসামি নারী হলে হেনস্থার শিকার হন কয়েক গুণ বেশি। বিশেষজ্ঞরা বলছেন অভিযোগ প্রমাণ হওয়ার আগেই কাউকে মিডিয়া বা সোশ্যাল মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা মানবাধিকারের লঙ্ঘন। তাজওয়ার মাহমুদের রিপোর্ট। হেলেনা জাহাঙ্গীর থেকে পরিমণি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান মানেই মাদকদ্রব্য উদ্ধার। এমনকি পরিমণিকে হত্যা ও ধর্ষণ চেষ্টা মামলার আসামি নাসির উদ্দিন মাহমুদকে গ্রেপ্তারের সময়ও সামনে আসে মাদক। মূল মামলাকে পাশ কাটিয়ে অনেক ক্ষেত্রে মাদককেই প্রাধান্য দিতে দেখা যায় পুলিশকে। মামলার অভিযোগপত্র দাখিলের আগে আসামিদের নিয়ে একের পর এক বিরূপ মন্তব্য আসতে দেখা যায়। মিডিয়া ট্রায়ালের পাশাপাশি এখন বড় হুমকি সোশ্যাল মিডিয়া ট্রায়াল। এতে বিচারের আগেই সামাজিক বিচার হয়ে যায় অভিযুক্তের। অপরাধ নিয়ে কাজ করেন এই শিক্ষক বলছেন, বিচার প্রক্রিয়ায় যাওয়ার আগেই গণমাধ্যমে প্রকাশিত খবরগুলো তাদেরকে দোষী সাব্যস্ত করে তোলে। ফলে অনেক সময় স্বাভাবিক জীবনে ফেরা হয়ে ওঠে দুষ্কর। একজন ব্যক্তি শেষ পর্যন্ত অপরাধী প্রমাণিত হবেন কি হবেন না সেটি তো আইন প্রমাণ করবে, আইন শৃঙ্খলা বাহিনী এখানে তৎপর ভূমিকা রাখবে। কিন্তু তার আগেই একজন ব্যক্তি যে সামাজিকভাবে একটা কলঙ্কজনক অবস্থার মধ্যে পড়ল, তার সমাজের সামনে কিংবা পরিবারের সামনে, আত্মীয় স্বজনের সামনে তিনি হাজির হতেই তো অস্বস্তি বোধ করবেন এবং তার মধ্যে একটা পালিয়ে থাকার প্রবণতা তৈরি হবে, তার মধ্যে একটা ইমেজ সংকট তৈরি হবে এবং এই সমস্ত ব্যক্তিরা কিন্তু মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে যেতে পারেন। আসামি নারী হলে এ মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। মানবাধিকার কর্মীরা বলছেন অপরাধীর ক্ষেত্রে নারী পুরুষ বিভেদ করা কাম্য নয়। একজন নারী যখন কোন অপরাধের সাথে জড়িয়ে পড়েন, সামাজিকভাবে তাকে শুধুমাত্র একজন নারী হিসেবে অনেক হেয় করা হয় এবং নানাভাবে হয়রানি করা হয়, যেটা কিনা একজন পুরুষ অপরাধীকে ফেস করতে হয় না। তো কেউ যদি আসলে দেশের বিদ্যমান যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী কোনো অপরাধ করে থাকে তাহলে সেই আইনের অধীনেই তার বিচার হওয়া উচিত। সাংবিধানিকভাবে কোনো ব্যক্তির বিচারের এখতিয়ার কেবল আদালতের হাতে ন্যস্ত। যথাযথ পদ্ধতিতে বিচারের আগেই কাউকে দোষী হিসেবে উপস্থাপন ব্যক্তির জন্য মানবাধিকারের লঙ্ঘন বলেও মনে করেন বিশেষজ্ঞরা। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর পিলারের সাথে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে কাল থেকে শিমুলিয়া বাংলা বাজার রুটে ভারী যানবাহন নিয়ে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। সকালে এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয় নৌপরিবহন মন্ত্রণালয়। আপাতত ঘাট পরিবর্তনের কোনো সিদ্ধান্ত নেই বলেও জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী। এহসান জুয়েলের রিপোর্ট। ভরা বর্ষায় উত্তাল থাকে পদ্মা। গেল বছর তীব্র স্রোতের কারণে এই সময়টায় প্রায় 4 মাস নদীতে বন্ধ ছিল পদ্মা সেতুর কাজ। বর্ষার প্রতিকূলতার কথা বিবেচনা করে সাধারণত 3 থেকে 22 নম্বর পিলারের মধ্য দিয়ে চলাচল করে নৌযান। গত 23 জুলাই 17 নম্বর পিলারে ফেরির আঘাতের পর এবার 17 দিনের মধ্যেই আবারও ক্ষতিগ্রস্ত হলো সেতুর 10 নম্বর পিলার। প্রথম দফা দুর্ঘটনার পর তদন্ত কমিটি গঠন আর ফেরির চালককে সাময়িক বরখাস্ত করে খালাস পাওয়া গেলেও এবার জরুরি বৈঠকে বসে নৌ মন্ত্রণালয়। বিষয়টি তাদের জন্য বিব্রতকর জানিয়ে প্রতিমন্ত্রী বলছেন, স্রোত সামলানোর সাধ্য নেই তাদের, বাধ্য হয়ে তাই সেতুর নিচ দিয়ে ফেরিতে ভারী যানবাহন বন্ধ রাখা হবে। আমরা খুবই
বিব্রত স্রোতের তীব্রতা নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত এই রুটে ভারী যানবাহন ফেরি চলাচল করবে না। এখানে হালকা যে সকল যানবাহন আছে, জরুরি ভিত্তিতে যেগুলো আছে, এই ধরনের যানবাহন ফেরিতে পারাপার করা হবে। এবারও ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের মাস্টার ও হুল সুকানিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠিত 5 সদস্যের কমিটিকে 3 দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তবে আগের তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ঘাট সরিয়ে নেওয়ার বিষয়টি তাদের দায়িত্ব নয় বলে মনে করছেন নৌ মন্ত্রণালয়। এগুলো সুপারিশ আগেই করা হয়েছে, এটা পদ্মা সেতু কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিষয়, আমাদের না। এদিকে বারবার দুর্ঘটনার কারণ হিসেবে ফেরি চালকের অদক্ষতার বিষয়টিকে ধুঁকছেন পদ্মা সেতু কর্তৃপক্ষ। আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে চালকের অদক্ষতা এখানে কাজ করছে এবং ফেরির যথাযথ ফিটনেস ছিল কিনা সেটাও পরীক্ষা করে দেখা দরকার। স্রোত কমে না আসা পর্যন্ত মাওয়া রুটে হালকা যানবাহন নিয়ে ফেরি আর ভারী যানবাহন নিয়ে ফেরি চলবে দৌলতদিয়া, পাটুরিয়া ও হরিণা আলুবাজার রুটে। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। গত জুলাইয়ে দুর্ঘটনা ঘটিত তদন্ত কমিটির 3টি সুপারিশে স্পষ্ট ঘাট না সরানোতেই বারবার পদ্মা সেতুর খুঁটিতে ধাক্কার ঘটনা ঘটছে। সুপারিশের 1 নম্বরটি ছিল সেতুকে ঝুঁকিমুক্ত রাখতে মুন্সিগঞ্জের শিমুলিয়া বা মাদারীপুরের বাংলাবাজার ঘাটকে সরিয়ে ফেলা। এ অবস্থায় আগের মাওয়াতেই ঘাট স্থানান্তর সহজ ও বেশি উপযোগী বলে মনে করেন সংশ্লিষ্টরা। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতুর খুঁটিতে বারবার ফেরির ধাক্কা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সেতুর খুঁটি তৈরি হয়ে যাওয়ার পর কয়েক বছর ধরেই পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরি সহ অন্যান্য নৌযান চলাচল করছে, কিন্তু এবছরই কয়েক দফা পদ্মা সেতুতে ফেরির ধাক্কা লাগছে। গত 20 জুলাই ফেরি শাহজালালের ধাক্কার ঘটনায় তদন্ত কমিটির দেয়া রিপোর্টে 3 সুপারিশের একটি শিমুলিয়া ফেরিঘাট 2.5 কিলোমিটার পশ্চিমে মাওয়া অথবা মাদারীপুরের বাংলাবাজার ঘাট 8 কিলোমিটার ভাটিতে শরীয়তপুরের মাঝিকান্দিতে সরিয়ে নেওয়া। সংশ্লিষ্টদের মতে পদ্মা সেতুকে এড়িয়ে চলতে যে কোনো একটি ঘাট সরিয়ে নেওয়া গেলেই সংকটের সমাধান হতে পারে। 20 কোটি টাকা ব্যয়ে মাওয়ায় ঘাট স্থানান্তর হলে দূরত্ব কমবে 2 কিলোমিটার। এতে সময় এবং জ্বালানি খরচ কমবে 15% করে। অন্যদিকে মাঝিকান্দিতে 31 কোটি টাকা ব্যয়ে ঘাট স্থানান্তরে দূরত্ব কমবে 3 কিলোমিটার, তবে সড়ক পথ বাড়বে 4 কিলোমিটার। এই অবস্থায় তদন্ত কমিটির সুপারিশের 2 সপ্তাহ পেরুলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমাদের দায়িত্ব হলো ফেরি চলাচল করা, কিন্তু ঘাট তৈরি করার দায়িত্ব হলো বিআইডব্লিউটি। পদ্মা সেতু কর্তৃপক্ষ অথবা আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয় যদি দেখেন যে এখানে চ্যানেল আমাদের সুবিধার জন্য ঘাট শিফটিং করতে হবে, তাহলে আমাদেরকে এখন সেই অনুযায়ী জমি দিতে হবে এবং আমাদেরকে সময় দিতে হবে। পদ্মা সেতুতে বারবার ফেরির ধাক্কার ঘটনায় দ্রুত ঘাট সরানোর প্রক্রিয়া শুরু করা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন 29 বছরের পুরনো রোডো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কা দেওয়ার ক্ষমতা 1200 মেট্রিক টন, আর পদ্মা সেতুর খুঁটির সহ্য করার ক্ষমতা 4000 মেট্রিক টনের অনেক বেশি। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ডেল্টা ভ্যারিয়েন্টের ভয়াবহতা না থামায় করোনায় মৃত্যুর সংখ্যা কমছেই না। 24 ঘন্টায় মারা গেছেন সর্বোচ্চ 264 জন। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকায় 92 জন। চট্টগ্রামে মারা গেছেন 60 জন। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। এই কান্নার কোনো সান্ত্বনা নেই। প্রতিদিনই করোনায় ঝরে যাচ্ছে শত শত প্রাণ। হাসপাতালগুলোতে করোনা রোগী নিয়ে স্বজনদের ছোটাছুটি এখন নিয়মিত বিষয়। ভয়াবহতা আরও বাড়ছে শক্তিশালী ডেল্টা ভেরিয়েন্টের। হাসপাতালের শয্যা ও আইসিইউ সংকট রোগী ও স্বজনদের ভোগান্তি বাড়াচ্ছে। করোনা ও উপসর্গ নিয়ে সর্বাধিক 21 জন মারা গেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের মধ্যে 10 জনই রাজশাহীর। আইসিইউ সংকটে আশঙ্কাজনক অবস্থায় আছেন মুমূর্ষু রোগীরা। পেশেন্টের চাপ বাড়ছে, মৃত্যুর হারও খুব বেশি কমছে তাও না। হাসপাতালে একটু খারাপ পরিস্থিতি বিরাজ করছে। আগের থেকে তুলনামূলক মারাও যাচ্ছে বেশি।
সিলেট মেডিকেল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 15 জন করে মারা গেছেন করোনা ও উপসর্গ নিয়ে। ময়মনসিংহ মেডিকেলে মৃতদের 12 জনই ময়মনসিংহের। জেলায় 1055টি নমুনা পরীক্ষায় শনাক্ত 188 জন। আইসিইউটা অ্যাভেলেবেল নাই, আরও বেশি হইলে অনেকটা ভালো হতো রোগীদের জন্য। আইসিইউ না পেয়ে অনেক মর্মশ রোগী মারা যাচ্ছে। মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে চাঁদপুরেও। 24 ঘন্টায় মারা গেছেন 13 জন। জেনারেল হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে অনেক রোগীকেই ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। ওনারা আমাদেরকে এখান থেকে ঢাকা মেডিকেল অথবা মুগদা মেডিকেল অথবা ডিএনসিসিতে রেফার করেছেন। করোনা ও উপসর্গ নিয়ে চট্টগ্রামে 10 ও কুষ্টিয়ায় 9 জন মারা গেছেন। দুই জেলারই শনাক্তের হার 30%-এর নিচে। দামি দামি অ্যান্টিবায়োটিক যে ইঞ্জেকশনগুলো, সেগুলো আসলে মধ্যবিত্ত পরিবারের জন্য খুবই একটা কষ্টসাধ্য ব্যাপার। ওষুধগুলো যদি হসপিটালে সাপ্লাই থাকতো তাহলে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা আক্রান্ত হচ্ছে করোনায় তাদের জন্য অনেক সুবিধা হতো। এবং 7 জন করে মারা গেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ, চুয়াডাঙ্গা ও ফরিদপুর মেডিকেলে। এ পর্যন্ত সর্বোচ্চ শনাক্তের হার 38.94% ফরিদপুরে। যার অক্সিজেন দরকার হচ্ছে 15 লিটার ঘন্টায়, সেখানে অক্সিজেন 5 লিটারের একটি বোতল পাইতেও 3 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় এখানে। যা রুগী আর চাইতে বেশি ডাবল সিলিন্ডার আছে, কিন্তু সিলিন্ডার হারা দিতেছে না। কোনো পাবলিক আমার অক্সিজেন সিলিন্ডার বহন করবে না। যা প্রয়োজন হয় আমরা তাকে তার কাছে গিয়ে দিয়ে আসবো, সেই জন্য আমরা সেই ধরনের ব্যবস্থা করছি। এছাড়া 24 ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে বগুড়া ও ঝিনাইদহে 6 জন করে, খুলনায় 5, দিনাজপুরে 4, সাতক্ষীরা, রংপুর, ঠাকুরগাঁও ও যশোরে 3 জন করে মারা গেছেন। আহসানুল করিম, সময় সংবাদ। সিলেটে করোনা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে নগরীর শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের সামনে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি যাব তার কাছে। ইকরাম, সিলেটের যে করোনার ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতি কোনোভাবেই থামছে না। গতকালকে এবং আজকে দুদিনই এই 15 জন সিলেটে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে সিলেট জেলায়। এবং আজকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 8 জন মৃত্যুবরণ করেছে করোনা আক্রান্ত হয়ে। এবং এই আমি যে হাসপাতাল দাঁড়িয়ে আছি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, যেটাকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ইতিমধ্যেই স্বীকৃতি দেওয়া হয়েছে, সেই হাসপাতাল সব বেসরকারি হাসপাতালে আরও 7 জন মৃত্যুবরণ করেছে এবং বিভাগে 17 জন মারা গিয়েছে। এবং আজকের এই মৃত্যু যে রেকর্ড, সেই রেকর্ড সহ সিলেট বিভাগীয় যে পরিচালক ডাক্তার হিমাংশু লাল রায়ের তথ্য অনুযায়ী সিলেট বিভাগে শুধু এই মাসে আজকে সকাল পর্যন্ত 129 জন মারা গিয়েছে এবং সিলেট জেলায় 104 জন মারা গিয়েছে এই মাসেই শুধু। এবং 7,000 জন করোনায় আক্রান্ত হয়েছে। এই যে এক ঊর্ধ্বগতি, এবং গত মাসের চেয়ে এই মাসে আরও ছাড়িয়ে যাচ্ছে। গত মাসে 215 জন মারা গিয়েছিল এবং গত মাসে 1400 জনের মতন 14,000 জনের মতন সমস্ত মাস জুড়েই আক্রান্ত হয়েছিল। কিন্তু আমরা এই মাসে 8-9-10 দিনেই কিন্তু সেই গত মাসের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। এই ঊর্ধ্বগতির রোধকল্পে বিভিন্ন জায়গায় যে লকডাউন আজকে শেষ হচ্ছে, লকডাউনে কিন্তু মানুষজনের মধ্যে যে লকডাউন মানার যে প্রবণতা, সেটা আমরা খুব একটা লক্ষ্য করিনি। মানুষজন রাস্তাঘাটে নেমে এসছে, গণপরিবহন যেটাকে সিএনজি অটোরিক্সা, সেগুলো আমরা দেখছি নির্বিঘ্নে চলাচল করেছে এবং 3 হুইলার যেগুলো, সেগুলো চলাচল করেছে। সব কিছু মিলে বলা যায় যে সিলেটের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতি সবচেয়ে বড় সমস্যাটা দেখা দিয়েছে সরকারি বেসরকারি হাসপাতালে কোনো জায়গায় কোনো এই নেই, শয্যা নেই। এটি হচ্ছে কি সবচেয়ে বড় একটি বেদনাদায়ক। এবং আমরা দেখেছি যে করোনা রোগীদের নিয়ে আত্মীয়স্বজন এই হাসপাতাল থেকে এই হাসপাতাল, সরকারি বেসরকারি সব হাসপাতাল ঘুরে বেড়েছে। আমরা এই হাসপাতালে আজকে সকালে দেখেছি এক রোগী সব বেসরকারি হাসপাতাল এবং সরকারি হাসপাতাল ঘুরে এসে তিনি নিরুপায় হয়ে গিয়েছে। এবং সিসিইউগুলো, যে সিসিইউ রয়েছে হাসপাতালগুলোতে, পুরো সিসিইউতে শয্যা খালি নেই। এই হাসপাতালে রয়েছে 16টি সিসিইউ, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে 8টি এবং মৌলভীবাজারে রয়েছে 6টি। এই কোনোটি খালি নেই। এই অবস্থায় আরও যদি ঊর্ধ্বগতি থাকে, করোনা যদি আরও ঊর্ধ্বগতি হয়, রোগী সামলানো দেওয়াই কষ্ট হয়ে যাবে। কারণ সিসিইউর অভাবে বা অক্সিজেনের অভাবে প্রচুর রোগী মারা যাচ্ছে, তাদের আত্মীয় স্বজনরা এমনটাই অভিযোগ করছে। মোটামুটি এই ছিল সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতাল থেকে সর্বশেষ। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের সামনে থেকে সেখানকার করোনা পরিস্থিতির সবশেষ জানাচ্ছিলেন রিপোর্টার ইকরামুল কবির। দেশে মোট গ্রহীতার প্রায় 30%ই টিকার আওতায় এসেছেন গণটিকা ক্যাম্পেইনের প্রথম 3 দিনে। গ্রাম কিংবা শহর সবখানেই প্রান্তিক জনগোষ্ঠীর মাধ্যমে টিকা নেওয়ার আগ্রহ লক্ষ্য করা গেছে ব্যাপক হারে। 6 দিনের লক্ষ্যমাত্রা 32 লাখ ছাড়িয়ে প্রথম 3 দিনে দেশে টিকা নেন প্রায় 42 লাখ মানুষ।
টিকার প্রাপ্যতার সাপেক্ষে আগামীতেও এ ধরনের ক্যাম্পেইন করতে চায় স্বাস্থ্য অধিদপ্তর। গণটিকাদানের চতুর্থ দিনেও চিত্রটা আগের মতোই। ভোর থেকেই ঘন্টার পর ঘন্টা দীর্ঘ সারিতে অপেক্ষা। তবে দিন শেষে প্রতিক্রিয়া দুই ধরনের। কাঙ্ক্ষিত টিকা পেয়ে কারো উচ্ছ্বাস, আবার কাউকে ফিরতে হয় বিফল মনোরথে। আমার স্বামী কালকে নিচে, আজকে আমি আসছি। এটা আমাদের জন্য সুবিধা বেশি, ওইভাবে তো আমরা অনলাইন বুঝি না। 2 দিন ঘুরে আজকে পাইলাম, ভোর 4টার সময় আসছি, এখন পাইলাম। লাইনে দাঁড়িয়ে এখন ভ্যাকসিন পাইছি, এখন ভালো লাগতেছে। 7টার সময় আইছি, সিরিয়াল ধরে তো আইলাম, এই ফোন তো আইলাম, কিছুই দেয় না। সমস্যাটা হচ্ছে ওনারা যাকে পছন্দ হয় তাকে নিচ্ছে। 3 দিন ধরে ঘুরে গেছে, গাছটা আবার আইছি, আজকে অনেক ভিতরে ঢুকতে দিতেছেন। অবশ্যই এটা একটা হতাশার জীবন। এটা আমরা সরকারের কাছে চাই আমাদের ভ্যাকসিনটা যেন আরেকটু বাড়িয়ে দেয়। গণটিকা ক্যাম্পেইনের লক্ষ্য ছিল প্রান্তিক জনগোষ্ঠীতে সাড়া জাগানো। দেশে মোট টিকা গ্রহীতার প্রায় 30%ই টিকার আওতায় এসেছেন ক্যাম্পেইনের প্রথম 3 দিনে। এখন পর্যন্ত টিকা নেয়া 1,44,51,000 মানুষের মধ্যে এই 3 দিনেই প্রথম ডোজ পান 41,61,000 মানুষ। এর মধ্যে রাজধানী সহ দেশের সিটি কর্পোরেশন এলাকায় 8 লাখের বেশি, আর জেলা উপজেলা গ্রাম পর্যায়ে টিকা নেন 33,54,000 নাগরিক। স্বাস্থ্য অধিদপ্তর মনে করে গণটিকা ক্যাম্পেইনে সাড়া মিলেছে প্রত্যাশার চেয়েও বেশি। তাই টিকা নিয়ে মানুষের আগ্রহ ধরে রাখতে আগামীতেও ক্যাম্পেইন চালাতে চায় কর্তৃপক্ষ। আমরা চাচ্ছি অনেক বেশি সংখ্যক মানুষকে খুব অল্প সময়ের মধ্যে টিকাটি দিয়ে দিতে। ভবিষ্যতেও একই রকমের পরিকল্পনা আমাদের আছে। আমরা যেহেতু অভূতপূর্ব সাড়া পেয়েছি, আমরা এই সাড়াটি ধরে রাখবার জন্য টিকা প্রাপ্তির সাপেক্ষে আমরা এই ধরনের কর্মসূচি আবারও করব। আমরা আশাবাদী এই মাসে, সামনের মাসে পর্যাপ্ত পরিমাণে টিকার সরবরাহ অব্যাহত থাকবে। 6 দিনের ক্যাম্পেইনে প্রাথমিকভাবে 32 লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আজ থেকে বাংলাদেশ সরকারের নিজস্ব ব্যবস্থাপনায় 48,000 রোহিঙ্গা নাগরিককে একযোগে করোনা টিকা দেওয়া হচ্ছে। উৎসাহ নিয়ে করোনার ভ্যাকসিন নিচ্ছেন বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। সকাল থেকে কক্সবাজারের আশ্রয় শিবিরগুলোতে এ কার্যক্রম শুরু হয়, চলবে আগামী 1 সপ্তাহ। করোনা টিকা দিতে পারায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন রোহিঙ্গারা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প 4 সকাল না হতে রোহিঙ্গারা ছুটে আসছেন করোনার টিকাদান কেন্দ্রে। সবার হাতে রয়েছে করোনার টিকার কার্ড। নির্ধারিত সময়ের আগে রোহিঙ্গারা টিকাদান কেন্দ্রে ছুটে আসায় তাদের বসানো হয়েছে নির্দিষ্ট রুমে। এরপর যাচাই বাছাই ও নিবন্ধনের পর একজন একজন করে নিয়ে যাওয়া হচ্ছে টিকা দেওয়ার বুথে। সুশৃঙ্খল ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় টিকা দিতে পারায় দারুণ খুশি রোহিঙ্গারা। এই জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছে রোহিঙ্গারা। করোনা ভাইরাস নয় বললা বলি আর দিবা সরকার টিকা মারে, টিকা মারে বললা সেদিনই তো বেশি ভালো লাগে। বাংলা সরকার দিয়ে টিকা মারে দিয়ে না তো বেশি শান্তি লাগে, বেশি খুশি লাগে। তো বেইনা মাঝিয়ে দিয়ে কি মাইকের মাঝে এলান করি যে তারা শহরে যাবে, এই তারা দাসে শহর বড় যাই দাসে ঘুরে আইবা। বর্ধিত ক্যাম্প 4-এ বেলা 11টায় টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রিজওয়ান হায়াত। এ সময় তিনি স্বাস্থ্যকর্মীর হাতে বুঝিয়ে দেন 2 বক্স করোনার টিকা। পরিদর্শন করেন টিকাদান কর্মসূচির কার্যক্রম। আপাতত প্রথম পর্যায়ে আমরা 48,400 আগামী 18 তারিখ পর্যন্ত চলবে। আর স্বাস্থ্য বিভাগের এই শীর্ষ কর্মকর্তা জানালেন টিকাদানে রোহিঙ্গাদের আগ্রহের কমতি নেই। আগেও এখানে এসে পরিদর্শন করে কথা বলে যেটা দেখছি, এখনো যেটা দেখতেছি প্রচুর আগ্রহ। তারা বেশি অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে টিকা দিতে টিকা কেন্দ্রে আসতেছে এবং আসবে বলে আমি বিশ্বাস করি। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি ক্যাম্পে প্রথম পর্যায়ে 55 বছরের ঊর্ধ্বে 48,000-এর বেশি রোহিঙ্গা নাগরিককে সিনোফার্মের করোনার টিকা দেওয়া হচ্ছে। প্রথম পর্যায়ে 48,000 রোহিঙ্গাকে বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনায় করোনার টিকা দেওয়া হলেও বাদবাকি রোহিঙ্গা এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফের স্থানীয় বাসিন্দাদের আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে করোনার টিকার আওতায় আনার দাবি সচেতন মহলের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, উখিয়া, কক্সবাজার। দেশের প্রত্যন্ত অঞ্চলে করোনার টিকা পৌঁছে দিতে কাজ শুরু করেছে বাংলাদেশ বিমান ও সেনাবাহিনী। সকালে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে কাপ্তাই হয়ে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বান্দরবানের রুমা উপজেলায় পৌঁছায়। এ সময় কাপ্তাই থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এবং টিকা নেওয়া হয় ওই হেলিকপ্টারে করে। বিমান বাহিনীর বেশ কয়েকটি হেলিকপ্টার অংশ নেয় এ কার্যক্রমে। মূলত করোনা সংক্রমণ রোধে দেশের প্রতিটি ইউনিয়নে টিকা পৌঁছে দিতেই এ কার্যক্রম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
খবর পেলে ডেঙ্গু রোগীদের বাসায় 200 মিটারের মধ্যে 24 ঘন্টার মধ্যে স্প্রে করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। সকালে ডেঙ্গু সচেতনতায় টানা এক সপ্তাহের ক্যাম্পেইন শেষে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। 7 দিনের অভিযানে উত্তর সিটির 960টি স্থাপনায় এডিসের লার্ভা মিলছে বলেও এ সময় জানান তিনি। এদিকে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের সঠিক তথ্য দেওয়ার আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরে। 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত 226 জন, এর মধ্যে ঢাকার 211 জন। চলমান ডেঙ্গু পরিস্থিতিতে এডিস নিয়ন্ত্রণে 27 জুলাই থেকে 7 আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 1 লাখেরও বেশি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় 1000 বাড়িতে মিলেছে এডিসের লার্ভা। জরিমানাও হয়েছে অর্ধ কোটির বেশি। হয়েছে 28টি নিয়মিত মামলাও। তবে এখনও সচেতনতা কাঙ্ক্ষিত পর্যায়ে আসেনি বলে জানান উত্তরের মেয়র। অভিযোগ ডেঙ্গু রোগীদের তথ্য গোপনের। তাই মেয়র জানান ডেঙ্গু হলে সেই এলাকায় হবে বিশেষ অভিযান। যেই বাসায় ডেঙ্গি রোগী থাকবে সেই বাসায় আপনারা আমাদেরকে ডাকুন, আমরা যেতে চাই। আপনাদের বাসাও করব, ওই বাসার পেরিফেরিতে যেখানে আছে সেখানেও করে দিব। আমাদের র্যাপিড অ্যাকশন টিম আছে, ওইখানে যদি ফোন করে দেন আমরা কোনো ধরনের কোনো ফাইন হবে না। এছাড়া হাসপাতালে রোগীর সঠিক তথ্য না পাওয়ায় ডেঙ্গুর হটস্পট নির্ণয়ে বেগ পেতে হয় 2 সিটি কর্পোরেশনের। সেক্ষেত্রে হাসপাতাল পরিচালকদের বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সঠিক ঠিকানা লিখতে যেন আমরা গড়িমসি না করি, তাহলে কিন্তু এমআইএস এর ডেটাটা ঠিক মতন আসে এবং সেটি ডিসেমিনেট করে দিলে সিটি কর্পোরেশন ইন্টারভেন করতে পারে। এই বিষয়টিতে আমরা ইতিমধ্যেই হাসপাতালের পরিচালক মহোদয় সহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দিয়েছি। চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 2000 ছাড়িয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গু নিয়ন্ত্রণে তদারকি করার কথা যে প্রতিষ্ঠানের, উল্টো তাদের ঘরেই মিলছে এডিসের লার্ভা। জরিপ বলছে চলতি বছর রাজধানীর 60% নির্মাণাধীন ভবনে লার্ভার সন্ধান মিলেছে। এডিসের লার্ভা ধ্বংসে মাঠ পর্যায়ে 2 সিটি কর্পোরেশনের চিরুনি অভিযান সহ নানা কর্মসূচি থাকলেও রিহ্যাব বা রাজুকের মতো প্রতিষ্ঠানের দৃশ্যমান কোনো কর্মসূচি চোখে পড়ে না। এমনকি বাস্তবায়ন করা হয়নি ডেঙ্গু নিয়ন্ত্রণে বিচার বিভাগীয় তদন্ত কমিটির সুপারিশও। তোহা খান তামিমের রিপোর্ট। 2019 সালে ডেঙ্গু নিয়ন্ত্রণে বেসামাল পরিস্থিতি তৈরি হয় রাজধানী ঢাকা সহ সারা দেশে। সে বছর এডিসের কামড়ে প্রাণ হারান 150-রও বেশি মানুষ, আক্রান্ত হন 1.5 লাখেরও বেশি। সেজন্য আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয় 2 সিটির কর্তা ব্যক্তিদের। গঠিত হয় বিচার বিভাগীয় তদন্ত কমিটি। সেই কমিটি বছরব্যাপী ডেঙ্গু নিয়ন্ত্রণে বেশ কিছু সুপারিশ করে। বলা হয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সমন্বিতভাবে কাজ করলেই সম্ভব এডিস নিধন। মশক নির্মূলের ক্ষেত্রে যারা কাজ করে থাকে তাদের মধ্যকার সমন্বয়ে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারে মর্মে একটা অভিমত ব্যক্ত করেছেন। সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ধরুন যেমন ঢাকার 2 সিটি কর্পোরেশনের কথা বলা হয়েছে রাজুক, রিহ্যাব। সুতরাং এই প্রতিষ্ঠানগুলো যদি সমন্বিতভাবে কাজ করে, রিপোর্টে বলা হয়েছে যে এটি নির্মূল করাটা সহজ হবে। এর 2 বছর পার হলেও সেই সুপারিশ বাস্তবায়নের কোনো অগ্রগতি নেই। 2 সিটির মেয়ররা নানা পদক্ষেপ নিলেও মেলেনি অন্য সংস্থাগুলোকে। রিহ্যাবকে বার্তা দিতে চাই, আপনি যদি নিজে ঠিক না হন তাহলে বাকিরা ঠিক হবে কি হবে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো খোদ রিহ্যাব সভাপতির মালিকানাধীন ভবনেই দেখা মেলে লার্ভার ব্যাপক উপস্থিতি। বিভিন্ন নির্মাণাধীন ভবনে গেলেই চোখে পড়ছে লার্ভার ছড়াছড়ি। যদিও রিহ্যাব বলছে তাদের সদস্যদের সচেতন করতে চিঠি দেয়া হচ্ছে। আমরা প্রতিদিন চিঠি পাঠাচ্ছি, প্রতিদিন, এবং আমাদের যারা মেম্বার আছে তারা অত্যন্ত সতর্ক। চিঠি ছাড়া আমরা আমাদের সদস্যদেরকে অবহিত করা ছাড়া কিছু করতে পারবো না। যে কেউ আমাদেরকে ডাকলে আমরা অবশ্যই তাদেরকে হেল্প করব। কাদের ব্যর্থতায় 2019-এ ডেঙ্গু নিয়ন্ত্রণ করা যায়নি সে বিষয়ে একটি মামলা এখনো বিচারাধীন রয়েছে দেশের উচ্চ আদালতে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। দেশের দুর্গম অঞ্চলে টিকা পৌঁছে দিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। এই মুহূর্তে রাঙামাটির কাপ্তাইয়ে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল, করোনা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে এক অনন্য রেকর্ড স্থাপন করেছে বাংলাদেশ, মিয়ানমার এবং ভারতের সীমান্তবর্তী দুর্গম অঞ্চলে আজকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে।
এবং প্রায় 700-র বেশি লোককে করোনা ভ্যাকসিন দেওয়া হয়। এখন করোনা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী যৌথভাবে আসলে সে কাজটি সম্পন্ন করেছে। কাজটি হলো বাংলাদেশ এবং মিয়ানমার, ভারত 3 দেশের যে সীমান্তবর্তী বড়তলী এলাকা রয়েছে, সেই বড়তলী এলাকায় আজকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। সকালে জৌলখাটি থেকে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে করে কিন্তু এই ভ্যাকসিন নিয়ে যাওয়া হয় দুর্গম প্রত্যন্ত এলাকায়। সে দুর্গম প্রত্যন্ত এলাকায় টিকা সম্পন্ন হওয়ার পরে কিন্তু যে আমরা দেখেছি উপজেলা স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্যকর্মীদেরকে কিন্তু টিকা সম্পন্ন করেই তাদেরকে নিয়ে আসা হয়েছে, চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে। এবং সে দুর্গম যে পাহাড়ি এলাকাটি ছিল, সে এলাকায় কিন্তু আজকে 700-র বেশি মানুষকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার আজকে থেকে দুর্গম যে এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু করোনা ভ্যাকসিন দেওয়ার যে কার্যক্রম সেটি শুরু করে সকালে বিমান বাহিনীর জরুরি ঘাঁটি থেকে কিন্তু এই হেলিকপ্টারটি রওনা দেয় এবং কাপ্তাই এলাকা থেকে তারা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং প্রয়োজনীয় ভ্যাকসিন তুলে নেয় এবং ভ্যাকসিন তুলে নেওয়ার পর তারা যাত্রা করে সে সীমান্তবর্তী দুর্গম অঞ্চলটিতে। সে আমরা এখানে আছে আমাদের সাথে বাংলাদেশ বিমান বাহিনী হেলিকপ্টারটি কিন্তু সে দুর্গম অঞ্চলে, অর্থাৎ যে বড়তলী এলাকাটি রয়েছে সেনাবাহিনীর, সে বড়তলী এলাকাতে তারা কিন্তু এই টিকাগুলি পৌঁছে দেয় এবং করোনা ভ্যাকসিন আমরা দেখেছি উপজেলা যে স্বাস্থ্য কর্মকর্তা রয়েছে, সে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং তারা যৌথভাবে কিন্তু এই করোনা ভ্যাকসিনটি সম্পন্ন করেছে। অর্থাৎ বলা যায় এটা একটা অনন্য রেকর্ড ছিল বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী, যেহেতু তারা নিরাপত্তার মাধ্যমে সেখানে কিন্তু যে দুর্গম যে অঞ্চলটি, সে দুর্গম অঞ্চলে তারা টিকার কাজটি সম্পন্ন করতে পেরেছে। এবং আগামীতেও এইভাবে নাকি তারা করোনা ভ্যাকসিনের যে টিকা, যে আরও যে দুর্গম এলাকা, এখন পর্যন্ত যে সবচেয়ে বেশি দুর্গম যে অঞ্চলটি বাংলাদেশে বিবেচনা করা হয়, যেটি 3টি দেশের সীমান্তবর্তী এলাকা, অর্থাৎ বাংলাদেশ, মিয়ানমার এবং ভারত 3 দেশের সীমান্তবর্তী এলাকার নাম হলো বড়তলী। সেই বড়তলী আর্মি ক্যাম্পে এই হেলিকপ্টারটি অবতরণ করা হয় এবং সেখানে করোনা ভ্যাকসিন প্রদান করা হয়েছে। অর্থাৎ দুর্গম এলাকার শত শত মানুষ তারা শত শত মাইল পায়ে হেঁটে এসে, পাহাড়ি পথ পায়ে হেঁটে এসে কিন্তু তারা এই ভ্যাকসিন সম্পন্ন করেছে। অর্থাৎ বলা চলে বাংলাদেশ যে করোনা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে একটি অনন্য রেকর্ড স্থাপন করলো। আজকে বাংলাদেশের শেষ সীমান্তবর্তী এলাকায় তারা এই ভ্যাকসিনটি সম্পন্ন করতে পেরেছে। এটি আসলে ছিল বাংলাদেশ বিমান বাহিনীর যে হেলিকপ্টার সহযোগিতা এবং সাথে ছিল বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার। এই দুটি মিলে কিন্তু তারা সেই দুর্গম এলাকায় তারা পৌঁছাতে পেরেছে এবং সেই টিকা তারা সম্পন্ন করতে পেরেছে। এবং আগামী কয়েকদিনের মধ্যে তারা আরও যে দুর্গম পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানে তারাও টিকার সর্বশেষ বলে আমাদেরকে নিশ্চিত করেছে। তো বলা চলে বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী, সেই সাথে উপজেলা প্রশাসন, তাদের যৌথ প্রয়াসে কিন্তু আজকে এই দুর্গম যে অঞ্চলটি, সেই অঞ্চলটি থেকে তারা এই করোনা ভাইরাসের টিকা সম্পন্ন করতে পেরেছে। বলা চলে সকালে কিন্তু জরুরি ঘাঁটি থেকে বাংলাদেশ বিমান বাহিনী হেলিকপ্টারে রওনা দেয় এবং সে কাপ্তাই থেকে তারা স্বাস্থ্যকর্মী এবং প্রয়োজনীয় ভ্যাকসিন তুলে নেয় এবং একই সাথে তারা দুর্গম, অর্থাৎ বাংলাদেশ, মিয়ানমার এবং ভারত 3 দেশের যে সীমান্তবর্তী দুর্গম এলাকাটি রয়েছে সেখানে তারা করোনা ভ্যাকসিন সম্পন্ন করেছে। এখন পর্যন্ত আমার কাছে এ ছিল দুর্গম এলাকায় যে টিকা কর্মসূচি চলছে তার সর্বশেষ। দেশের দুর্গম অঞ্চলে টিকা পৌঁছে দিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। এই মুহূর্তে রাঙামাটির কাপ্তাই থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রিপোর্টার কমল দেব। গ্রাম পর্যায়ে টেলিটকের সেবা সম্প্রসারণ এবং 5G নেটওয়ার্ক অবকাঠামো উন্নয়নে 2200 কোটি টাকা ব্যয়ে প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রায় 8000 কোটি টাকায় 10 প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। রাজধানীর শেরি বাংলা নগরের NEC সম্মেলন কক্ষে চলতি অর্থবছরের দ্বিতীয় একনেক সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুমোদিত উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে আছে সড়ক মহাসড়ক বিভাগের ঝুঁকিপূর্ণ বেইলি ও অন্যান্য সেতু প্রতিস্থাপন, বাগেরহাট রামপাল মংলা জেলা মহাসড়কের মান উন্নয়ন ও প্রশস্তকরণ প্রকল্প, ঢাকার কেরানীগঞ্জ ও উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন, জামালপুরের মাদারগঞ্জে 100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী MA মান্নান জানান, জুলাই মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি কমেছে। জুন শেষে ছিল 5.64, জুলাই শেষে মানে শেষ দিনে এটা দাঁড়িয়েছে 5.36, তার মানে 0.28% সার্বিক মূল্যস্ফীতি কমেছে। গ্রামাঞ্চলে এখন 2G 3G আছে, এইটাকে যারা সম্পূর্ণ 4G করা যায়। আমরা খুব শিগগিরই 5Gতে যাবো আশা করছি। ওর জন্য আমাদের অবকাঠামোকে রেডি রাখতে হবে।
আমাদের টেলিটকের অবকাঠামোকে আমরা স্ট্রেংথেন করছি, করে আমরা এখানে যাব। এই পর্যায়ে একটা প্রকল্প পাশ করেছি আমরা 2204 কোটি 39 লক্ষ টাকা। করোনা মহামারীর মধ্যেই মার্কিন পোশাকের বাজারে ভিয়েতনামকে পেছনে ফেলল বাংলাদেশ। উদ্যোক্তারা বলছেন, চুক্তি মতো পোশাক সরবরাহের সক্ষমতার কারণেই বাংলাদেশে ক্রয়াদেশ বাড়াতে চান ক্রেতারা। আর বাজারে গতি বুঝে ব্যবসায়ীদের উৎপাদন পরিকল্পনা সাজানোর পাশাপাশি দূতাবাসগুলোকে কৌশলী হওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। করোনার ধাক্কায় 1.5 বছর ধরে যখন বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি, তখন মার্কিন বাজার দখলের লড়াইয়ে ভিয়েতনামকে পেছনে ফেলেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক কার্যালয় অটেক্সার হালনাগাদ তথ্যে দেখা যায় 2020 সালের জুলাই পর্যন্ত 1 বছরে বাংলাদেশ থেকে মার্কিন বাজারে গেছে $532 কোটি পোশাক, আর গত জুলাই পর্যন্ত 1 বছরে গেছে $589 কোটি। অর্থাৎ বছরের ব্যবধানে মার্কিন পোশাকের বাজারে বাংলাদেশের আয় বেড়েছে প্রায় 11%। এই প্রবৃদ্ধি ভিয়েতনামের চেয়ে প্রায় দ্বিগুণ। উদ্যোক্তারা বলছেন, যে কোনো পরিমাণ ক্রয়াদেশ প্রতিশ্রুত সময়ের মধ্যে পৌঁছে দেওয়ার কারণেই ক্রেতাদের চাহিদা মেটাতে এগিয়ে থাকবে বাংলাদেশ। করোনার কারণে দীর্ঘদিন মার্কেটগুলি বন্ধ থাকার ফলে হিউজ একটা ডিমান্ড তৈরি হয়ে আছে এখন বর্তমানে, অর্থাৎ মার্কেটগুলি খালি। ফলে সেখানে আশা করি আগামী সময়টা আমাদের এখান থেকে হিউজ পরিমাণে পোশাক রপ্তানি হবে। অর্থনীতিবিদরা বলছেন, বাজার দখলে ব্যবসায়ীদের যেমন তৈরি করতে হবে চাহিদা মোতাবেক পোশাক, তেমনি সরকারকে শক্তিশালী করতে হবে অর্থনৈতিক কূটনীতি। বাংলাদেশের যে অভ্যন্তরীণ যে উৎপাদন সক্ষমতা সেটি বাড়াতে হবে, এবং বিশেষ করে যে বিদেশি বিনিয়োগ এই তৈরি পোশাক খাতে সেটি বাড়াতে হবে। এবং সেটি যদি বাড়ানো হয় তাহলে সেই ক্ষেত্রে তারা তাদের নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু এই রপ্তানিটা বাড়াবে। স্বল্প মেয়াদে কি ধরনের কাজ করা যায় সেটি আমাদেরকে এখন আলোচনায় নিয়ে আসতে হবে, এবং ইউএস ট্রেড কমিশনের সাথে বৈঠক যতটা দ্রুত করা যায়, যতটা রেগুলার করা যায় সেটির দিকে আমাদের নজর রাখতে হবে, যাতে করে আমাদের দীর্ঘমেয়াদে এই বাজারে আমরা ভালো সাফল্য অর্জন করতে পারি। অটেক্সার হিসাব, চলতি বছরের প্রথম 6 মাসে মার্কিন বাজারে বাংলাদেশি পোশাক রপ্তানি থেকে আয় বেড়েছে যেখানে 26.81%, সেখানে ভিয়েতনামের আয় বেড়েছে 20.45%, অর্থাৎ বাংলাদেশের চেয়ে প্রায় 6.5% কম। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, অবসান হলো সব জল্পনা কল্পনার। পিএসজির সঙ্গে 2 বছরের জন্য চুক্তি হচ্ছেন মেসি। ফুটবলের খুদে জাদুঘরকে স্বাগত জানাতে উৎসবের নগরী প্যারিস। কখনো প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, কখনো নিজেকে পরিচয় দিত সময় মিডিয়া লিমিটেডের জয়েন্ট ডিরেক্টর হিসেবে। রাজধানী সহ সারা দেশে চাকরি বাণিজ্য করে হাতে নিচ্ছিল টাকা। গতরাতে অভিযান চালিয়ে গাজীপুর থেকে তাকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। জুনায়েদ রুবেলের ক্যামেরায় রাজিবুল হাসানের রিপোর্ট। এডিট করা ছবিতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তির সঙ্গে শরীফ। নিজের পরিচয় দিতেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শরীফ উদ্দিন ওরফে শেখ কামাল ইবনে যুবরাজ। নিজের ফেসবুক আইডিতে সময় মিডিয়া লিমিটেডের যুগ্ম পরিচালক ছাড়াও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য, বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রশাসনিক পরিচালক, জাতীয় প্রেস ক্লাবের সদস্য সহ সিআইপি পরিচয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে প্রতারণা করে আসছিল। এছাড়া নিজের গাড়িতে ব্যবহার করতেন সময় সংবাদের স্টিকার। গেল রাতে টঙ্গীর এরশাদনগর এলাকায় অভিযান চালিয়ে এই প্রতারককে গ্রেপ্তার করে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত প্রধানমন্ত্রীর কার্যালয় ও সময় সংবাদের স্টিকার লাগানো প্রাইভেট কার, হ্যান্ডকাফ, 4টি ভুয়া পরিচয়পত্র ও 200 পিস ইয়াবা উদ্ধার করে তারা। বিত্তশালী ব্যক্তিবর্গকে সে টার্গেট করে সে মূলত তার অপরাধ কর্ম চালিয়ে যেত। আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করি এবং তাকে আমরা তার অপরাধের জন্য তার বিরুদ্ধে আমরা ইতিমধ্যে 4টি মামলা দায়ের করেছি। ভুয়া পরিচয়পত্র তৈরি করে বিভিন্ন স্থানে অনৈতিক প্রভাব বিস্তার ও সুযোগ সুবিধা নেওয়ার অভিযোগে গত 3 আগস্ট রাজধানীর কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি করে সময় কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ এসব তথ্য তুলে ধরে বলেন, অভিযুক্ত যুবকের সঙ্গে 6 থেকে 7 সদস্যের একটি নারী চক্র রয়েছে, যারা বিভিন্ন সময় মানুষকে নানাভাবে জিম্মি করে অর্থ হাতিয়ে নেন। সময় টিভির সে জয়েন্ট ডাইরেক্টর, সে 10% শেয়ারের মালিক, এরকম একটি ভুয়া আইডি কার্ড বানিয়েছিল, সেটাও আমরা উদ্ধার করি এবং তার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তার একটি গ্রুপ ছিল
এর মধ্যে সে একটা বান্ধবী গ্রুপও তার ছিল। এই বান্ধবী গ্রুপ দিয়ে মূলত বিভিন্ন সময় সে বিভিন্ন বিত্তশালী ব্যক্তিবর্গ ছিল তার মূলত টার্গেট গ্রুপ। গত বছরের আগস্টে প্রতারণার দায়ে কুমিল্লায় গ্রেপ্তার হয়েছিল প্রতারক শরীফ। এবারও তার বিরুদ্ধে গাজীপুরে ডিজিটাল নিরাপত্তা, মাদক, ভুয়া কর্মকর্তা ও প্রতারণার অভিযোগে 4টি মামলা দায়ের করা হয়েছে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশের করোনা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। সকালে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি কথা বলেন। সেনাপ্রধান বলেন, করোনা পরিস্থিতি বিবেচনা করেই সরকার কঠোর বিধিনিষেধ শিথিল করেছে। আবারও যদি পরিস্থিতির অবনতি হয় এবং সরকার যদি সেনাবাহিনীকে প্রয়োজন মনে করে তাহলে তারা কাজ করবে। এই উন্নতির পরিস্থিতিকে অবলোকন করে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত লকডাউনটা শিথিল করা হচ্ছে। আমাদের পেট্রোল কার্যক্রমও সেইভাবে আমরা পুনর্বিন্যাস করব। আর যদি পরিস্থিতি ডেটোরিয়েট করে, সরকার যদি মনে করে আবার আমরা কঠোর লকডাউন যদি দেয়া হয়, আমাদের কার্যক্রম সেইভাবে আমরা চালাবো। ইতালিতে দেখা দিয়েছে তীব্র দাবদাহ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার 13টি বড় শহর ও দক্ষিণের কয়েকটি প্রদেশে এজন্য রেড অ্যালার্ট জারি করেছে। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের রিপোর্ট। ইতালি জুড়ে বাড়ছে তাপমাত্রা, তাই সরকার রেড অ্যালার্ট জারি করেছেন দেশ জুড়ে। চলতি সপ্তাহে দক্ষিণে 45 ডিগ্রি ও উত্তরে সর্বোচ্চ 36 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অফিস। ইতালি জুড়ে এই গ্রীষ্মে অনেকগুলো ছোট ও মাঝারি অগ্নিকাণ্ড ঘটলেও দেশটিতে এখন পর্যন্ত কয়েকজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে সার্দিনিয়া দ্বীপে প্রায় 20,000 হেক্টর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে বড় আকারের অগ্নিকাণ্ডে। দাবদাহ ও অগ্নিকাণ্ড নিয়ে শঙ্কিত ইতালি প্রবাসী বাংলাদেশিরা। ইতালিতে এই সপ্তাহে ভয়ঙ্কর তাপমাত্রা ধারণ করবে। দক্ষিণ অঞ্চলে যারা আছেন বাংলাদেশি তারা সাবধান থাকবেন। এছাড়া প্রতিবেশী দেশ জার্মানি, ফ্রান্স, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্রোয়েশিয়া ও ইউরোপের অন্যান্য দেশ থেকে লাখ লাখ পর্যটক করোনার জন্য উড়োজাহাজ ও ট্রেনে না চড়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে প্রবেশ করছেন ইতালিতে। এতে সম্পূর্ণ ভেনিস প্রদেশ, মিলান, বলোনিয়া, রোমের সিভিটা বেক্কিও রাস্তায় অসহনীয় যানজট সৃষ্টি হচ্ছে বলে সতর্কতা জারি করেছেন ইতালির ট্রাফিক কন্ট্রোল পুলিশ। সপ্তাহ জুড়ে তীব্র দাবদাহ থেকে বাঁচার জন্য বয়স্ক, শিশু, অসুস্থ, দুর্বল মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। টাইগার সফরে নিউজিল্যান্ড খর্বশক্তির স্কোয়াড পাঠালেও বাংলাদেশ নামবে পূর্ণ শক্তির দল নিয়ে। 2-1 দিনের মধ্যেই চূড়ান্ত করা হবে খেলোয়াড়দের তালিকা, নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তবে টি-20 বিশ্বকাপের নিয়ে ভাবনা এখনই নয়, কিউই সিরিজের পরেই এই নিয়ে পরিকল্পনা সাজাতে চান নির্বাচকরা। ক্রিকেট অস্ট্রেলিয়ার বাংলা ধারাপাত শিক্ষার পরেও বুঝি হুঁশ হলো না কিউইদের। প্রতিপক্ষের জন্য বদ্ধভূমি ওই মিরপুরে পাঠানো হচ্ছে এমন 15 জনকে, যাদের কেউই নেই আসন্ন টি-20 বিশ্বকাপের পরিকল্পনায়। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠেছিল, এই সিরিজের জন্য কি তবে টানা ক্রিকেটের মধ্যে থাকা টাইগার সিনিয়রদের রাখা হবে বিশ্রামে? সেই গুঞ্জনের ইতি টানলেন প্রধান নির্বাচক। বিশ্বকাপের আগেই যে এটা টিম টাইগারদের শেষ সিরিজ, তাই নেই বিলাসিতার সুযোগ। পূর্ণ শক্তির দল নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে রিয়াদের দল। আগামী 2-1 দিনের মধ্যে আমরা দল পুরোপুরি রেডি করে ফেলবো এবং এদের অপশনাল কিছু প্র্যাকটিসের সেশন আছে 16 তারিখের পর থেকে। তো ইনশাল্লাহ আশা করি আমরা 2-1 দিনের মধ্যেই দলটা দিয়ে দিতে পারবো। আমরা খেলবো কিন্তু নিউজিল্যান্ডের এগেন্স্ট, নামটা কিন্তু নিউজিল্যান্ড। কে আসছে কে না আসছে এটা নিয়ে দেখার বিষয় না, আমাদেরকে আমাদের সেরা খেলাটা খেলতে হবে এবং আমাদের যেহেতু বিশ্বকাপের একটা প্রস্তুতি আছে সেই হিসাবে আমাদেরকে সেরা খেলাটা নিয়ে সেরা খেলোয়াড়দের নিয়ে খেলবো। হাতে
হাতে 2 মাসের বেশি সময় থাকলেও টি-20 বিশ্বকাপের জন্য ইতোমধ্যে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। এই তালিকায় আছে আরও বেশ কিছু দেশ, তবে বিসিবির পরিকল্পনা ভিন্ন। এ নিয়ে ভাবতে চান কিউই সিরিজের পরে। পরিকল্পনা যেভাবে আমরা এগোচ্ছি, এই ফরম্যাটটাকে ঠিক ভালো মতো আয়ত্ত করা, যে সমস্ত জায়গায় ল্যাকিং আছে এগুলোকে ইমপ্রুভ করা, এটা টিম ম্যানেজমেন্টের সাথে কথা হচ্ছে। তো ইনশাল্লাহ আমি মনে করি যে নিউজিল্যান্ডের সিরিজে পরে বিশ্বকাপের পুরো স্কোয়াডটা আমরা রেডি করতে পারবো এবং ওই ভাবনাটা তখনই শুরু হবে বিশ্বকাপে। আর টি-20 বিশ্বকাপের পরে এই ফরম্যাটের জন্য তরুণদের প্রাধান্য দিয়ে এবার আলাদা দল গঠনের পরিকল্পনা প্রধান নির্বাচকের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ফের দুদিনের রিমান্ডে চিত্রনায়িকা পরিমণি ও সহযোগী দীপু। 6টি গাড়ি জব্দ, খোঁজ নেওয়া হচ্ছে সম্পত্তির। তালিকা হচ্ছে না পরীর বাসায় যাতায়াতকারীদের। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে কাল থেকে পদ্মা সেতুর নিচ দিয়ে চলবে না ভারী যানবাহী ফেরি। আপাতত ঘাট সরানোর পরিকল্পনা নেই, জানালেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। বিমান বাহিনীর হেলিকপ্টারে পার্বত্য জেলায় পৌঁছে যাচ্ছে টিকা। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ভ্যাকসিন দেওয়া শুরু। করোনায় মৃত্যুর মিছিলে আরও 264 প্রাণ। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।